দর্শক দেখছেন একাত্তর সংযোগ। আজ আমাদের সাথে মুখোমুখি আছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, আপনি বলছিলেন নতুন প্রজন্মের কথা। নতুন প্রজন্ম আমাদেরকে এই যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়া বা রায় কার্যকর করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে, এবং এই নতুন প্রজন্ম যখন প্রতিবাদ করেছিল তখন নাস্তিক নাস্তিক অনেক রকম আখ্যা তাদের শুনতে হয়েছে। যদি খুব সংক্ষেপে কিছু বলেন। নাস্তিক এই আখ্যাটা কিন্তু মানে নতুন কিছু না। আমাকে মানে রুটিনলি আমাকে নাস্তিক বলে ডাকা হয়। কেন ডাকা হয় আমি জানি না। এবং আমি পড়ছিলাম যে বিজ্ঞানী মাদাম কুরি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন, বেচারি উনাকেও নাস্তিক বলতো ওদের দেশে, তাই না? কাজে এটা হয়তো ওদের একটা বড় অস্ত্র, যে যাকে আমি পছন্দ করি না তার যদি অন্য কোনোভাবে তাকে আমি ঠেকাতে না পারি, আমি তাকে নাস্তিক বলে তাকে কোনো একটা বিপদগ্রস্ত করে দেবো। কারণ সাধারণ মানুষজন, ধর্মভীরু মানুষ, আমাদের মানুষজন, তারা এটা শুনে হয়তো বিভ্রান্ত হতে পারে। এবং আমরা আমাদের নিজেদের চোখের সামনে দেখেছি যে নাস্তিক বলে একজনকে যখন নাকি মানে একদম হত্যা করা হলো, খুন করে ফেলা হলো, তারপরেও তাদের ভিতরে কোনো রিমোর্স নাই যারা নাকি মেরেছে সেখান থেকে। এবং তারপরেও কিন্তু নাস্তিক বলে একটা প্রচারণা করা হয়েছে তরুণ প্রজন্মকে। তা আমার মনে হয় যে তরুণ প্রজন্ম পুরো বিষয়টা বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে, তাই না? এরা কিন্তু এখনো কিন্তু এরা মনোবল হারায়নি, তাই না? এখনো কিন্তু তারা তাদের যেটা বিশ্বাস করে সেটার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। আর আমি মানসিকভাবে অনেক আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তার কারণ হচ্ছে গিয়ে কতজন রাস্তায় নামলো, জনসভায় কতজন মানুষ হলো, তারা কি করলো, সেটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হচ্ছে গিয়ে তারা বুকের মাঝে কি ধারণ করে। আমি আপনার কাছে একটা বিষয়টা জানতে চাচ্ছি যে যুদ্ধাপরাধের বিচার নিয়ে সহিংসতা এবং নির্বাচন নিয়ে বলা হচ্ছে সহিংসতা, এই দুটো বিষয়কে আসলে এক করে ফেলা হচ্ছে না? যুদ্ধাপরাধের বিচার তো আইনের শাসনের বিষয়, নির্বাচন হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ার বিষয়। দুটো বিষয়কে কি মিলিয়ে ফেলা হচ্ছে না? হ্যাঁ, এটা তো মানে সেটাই তো আমরা সবাই বলছি, বলার চেষ্টা করছি। আমি সবসময় বলি যে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, এই বিচারের জন্য আমাদেরকে এই সরকারকে যতটুকু সম্ভব আমাদেরকে সাহায্য করতে হবে। কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের গ্লানিমুক্ত হওয়ার প্রক্রিয়া, এটাকে শেষ করতে দিতে হবে। এবং এই সরকার যদি অন্য জায়গায় সমস্যা করে থাকে, যদি ঠিকভাবে তারা দেশটা না চালায়, কিংবা তাদের ভিতরে কোনো রাজনৈতিক নেতা যদি মানে অর্থ উপার্জন করে থাকেন, অন্য সমস্যা থেকে থাকে, অবশ্যই আমরা সেটা ডিল করবো, আমরা সেটা বলবো সেটা সম্পর্কে। এবং বলছেও লোকজন, তাদের সমালোচনা করছে, এটা ঠিক হয় না, এটা ঠিক হয় নাই। এবং নির্বাচন করছো, নির্বাচনে তুমি সবাই আসছে না, তোমরা একা একা নির্বাচন করছো, হ্যাঁ সেটাও তো ঠিক হচ্ছে না, আমরা সবাই বলছি, সবাই বলে নির্বাচন করো। দুটো একদম ভিন্ন ব্যাপার। কিন্তু এখন যদি আমাকে দুটো একত্র করে ফেলা হচ্ছে, এবং এটা মানে আমি মনে করি যে সবাই নির্বাচনের কথা বলছে, কিন্তু আসলে যে ব্যাপারটা হয়তো নির্বাচন না, আসলে ব্যাপারটা হয়তো যুদ্ধাপরাধের বিচারকে ঠেকানোর জন্য একটা প্রস্তুতি। আমাদের এটা স্পষ্ট করে যেমন জানতে হবে, দেখতে হবে, এবং অ্যালার্ট থাকতে হবে আসলে। তাহলে আপনার কি মনে হয় যে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর পথটা কি? প্রথম কথা হচ্ছে আমি সবসময়, আমরা তো ৭১-এর প্রজন্ম, আমি সবসময় আমার কিছু সমস্যা হলে আমি ৭১-এর দিকে ফিরে তাকাই। ৭১-এ আমি কি দেখেছি যে তখন যে কি দুঃসময় ছিল, এখন কিন্তু সেটা মানে বোঝানো সম্ভব না, কারো পক্ষে কাউকে বোঝাতে পারবো না, কখনো বোঝাতে পারবো না। তারপরে কিন্তু আমাদের মনোবলটা ঠিক ছিল, আমরা কিন্তু কখনো আমাদের মনোবল হারাইনি, তাই না? এখনো ঠিক একই ব্যাপার। হ্যাঁ, এখন একটা দুঃসময় যাচ্ছে, আমরা দেখছি, এবং অনেক জায়গায় যে নৃশংসতারা, সেটা ৭১-কে মনে করিয়ে দিচ্ছে, তাই না? এবং আমাদের তরুণ প্রজন্ম অনেকেই বলছে যে আমরা আসলে ঠিক বুঝতাম না, যে বলতো যে জামাত এবং শিবির তারা যে ৭১-এ অনেক আমাদের দেশে অত্যাচার করেছে, মানে নৃশংসতা করেছে, সেটা যে কিরকম করে হওয়া সম্ভব সেটা আমরা এখন টের পাচ্ছি। ও আচ্ছা, তার মানে এরা এরকম একটা কাজ নিশ্চয়ই ৭১-এ করতো। নতুন করে ৭১-টা কিন্তু মানে উন্মোচিত হয়েছে তাদের চোখের সামনে যে এই ধরনের নৃশংসতা করেছে, তাই তো? কাজেই তখন আমরা কখনো আমাদের মনোবল হারাইনি, এখনো ঠিক একই ব্যাপার। আমাদের মনোবল হারানো চলবে না। যারা আমাদের নতুন প্রজন্ম, তাদেরকে বলতে হবে যে এটা একটা সাময়িক ব্যাপার। এই যে অবস্থা চলছে, এটা বছরের পর বছর এখানে থাকবে না, এটা শেষ হবে, অবশ্যই শেষ হবে। আমাদের সামনে বিশাল ভবিষ্যৎ। আমাদের দেশে ৩ কোটি ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, তাই না? এবং এরা দেশকে খুব ভালোবাসে। কাজে আমার দেশের সামনে একটা বিশাল ভবিষ্যৎ। পাকিস্তানের মতন অবস্থা না আমার দেশে। আমার দেশে মেয়েরা যখন স্কুলে যায় তখন তাকে মাথায় গুলি করে তাকে মারা হয় না। আমাদের দেশের 80% সম্পদ সেনাবাহিনী দখল করে রেখে নাই, তাই না? কাজেই আমাদের দেশ মানে পাকিস্তান থেকে আমরা যখন আমাদের স্বাধীনতা পেয়েছি, আমরা তখন আমরা যে দেশটা শুরু করেছি, সেই দেশের একটা বিশাল একটা সম্ভাবনা আছে। কাজে সবাইকে মনের বলটা ঠিক রাখতে হবে, তাদেরকে বুঝতে হবে যে আমরা যে সন্ত্রাস দেখছি সেটা বাংলাদেশের সঠিক ছবি না। সেই জিনিসটা যারা করছে তাদের কাউকে আমরা তাদের মানসিকভাবে সমর্থন দেই নাই, তাদের কাউকে আমরা নৈতিক সমর্থন দেই নাই। এবং এই ধরনের ভায়োলেন্সের এগেইনস্টে প্রতিবাদ করতে হলে আমাকেও ভায়োলেন্ট হতে হবে, আমরা সেই ভায়োলেন্টটা হই নাই, সেজন্যই তারা এত সহজে পার পেয়ে যাচ্ছে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি, আমরা চাচ্ছি যে প্রশাসন আমাদেরকে এই মানে বৈরী অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করে দিক। কিন্তু এটা হচ্ছে সেই জাতি, যে জাতি প্রয়োজনে কিন্তু
কঠিন হতে পেরেছে, হাতে কিন্তু অস্ত্র তুলে নিতে আপনি পেরেছে। বলছেন যে তারা ভায়োলেন্ট হয়েছে কিন্তু আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি এবং এক সময় না এক সময় এই ধরনের অবরুদ্ধ অবস্থা থেকে আমরা বের হয়ে আসবো, যে অবরুদ্ধ অবস্থার মধ্যে জাতি আজ রয়েছে। সামনে আবারও 29 তারিখে বিরোধী দলের কর্মসূচি আছে, আমরা জানি না পরবর্তীতে আবার অবরোধ হবে কিনা বা আরো কোন রকম কঠোর কর্মসূচি আসবে কিনা। তাহলে আপনার কি মনে হয় যে সাময়িক অবস্থাটাও তো আসলে অনেক দিন ধরেই চলছে? হ্যাঁ, এখন যেটা মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা প্রচারণা বলে একটা ব্যাপার আছে, মানে ইন্টারনেটে কিংবা সামাজিক যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আছে, সেখানে কিন্তু মানে ইয়াং জেনারেশন একটা সাংঘাতিক ভাবে একটা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে সেখান থেকে। আর আমি নিজেও খুব মানে সত্যিকারের আন্দোলন আমি খুব বেশি এখানে করি নাই। আমি একটা আন্দোলন করেছিলাম, আমাদের এই একমুখী শিক্ষা। আমার কাছে মনে হয়েছিল এটা দেশের শিক্ষা জন্য খুব ক্ষতিকর, সেটাকে ঠেকানোর জন্য আমরা একটা আন্দোলন করেছিলাম, আমরা শিক্ষকরা মিলে, কয়েকজনরা মিলে। তখন আমি একটা জিনিস আবিষ্কার করেছি, সেটা হচ্ছে গিয়ে যে একটা কিভাবে একটা জিনিস নিষ্পত্তি হয় আমি সেটা জানি না, কিন্তু তার প্রথম ধাপ হচ্ছে গিয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা, তাদেরকে জানানো, তাই না? সেরকম একটা বিশাল শক্তি। কাজে আমার মনে হয় যে এখান থেকে নিষ্পত্তি পাওয়ার একটা মানে উপায়, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির এখন সাধারণ মানুষকে সম্পৃক্ত করা প্রয়োজন। তাদেরকে শুধু সম্পৃক্ত করা, প্রথমে তাদেরকে জানানো যে এটা হচ্ছে, তাদেরকে জানতে হবে। কাজে একটা মিথ্যা একটা প্রচারণা কিন্তু চলছে, তাই না? সেই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আমাদেরকে প্রচারণা করতে হবে না, আমাদের শুধু সত্য কথাটা জানাতে হবে, প্রচার করতে হবে। হ্যাঁ, সত্য কথাটা প্রচার করতে হবে, তাহলেই হবে। আমার মনে হয় যে শুধুমাত্র আমরা যে সত্য কথাটা জানাই তাহলেই হবে। এই যে হরতাল অবরোধ হচ্ছে, মানুষ কিন্তু একদম তাদের অতিষ্ঠ হয়ে গিয়েছে সেখান থেকে, এবং শেষ পর্যন্ত এই হরতাল অবরোধ থেকে সরে একটু অন্যরকম একটা আন্দোলন দিচ্ছে এখন আমাদের, তাই না, বিরোধী দলগুলি সেখান থেকে। কাজে আমার মনে হয় যে হয়তো কোনো না কোনো সম্ভাবনার পথে আমরা যাব আর হ্যাঁ, কি। যেতে হবেই, কারণ আমি তো মনে করি আমাদের শক্তিটা তো মানুষ, এবং এই মানুষগুলো কিন্তু ভালো। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরে এসেছি, আমাদের বাংলাদেশের মানুষের একটা মানে একটা অন্য একটা বৈশিষ্ট্য আছে, যেটা আমি ঠিক পিন পয়েন্ট করতে পারি না। সাংঘাতিক আবেগপ্রবণ, খুব ভালো, কি কষ্টে থাকে কিন্তু তারপরে মুখে হাসি, তাই না? এই বিশাল এই আশা নিয়ে আমরা বেঁচে আছি যে একদিন না একদিন আসলে এই সংকট থেকে আমরা উত্তরণ আমাদের হবে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে একাত্তর সংযোগে সংযুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো আমরা শেষ করছি একাত্তর সংযোগ।